টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আপনাদের সরাসরি নিয়ে যাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, কারণ আদালতের নির্দেশে আজ ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি থেকে তিনি বেরোচ্ছেন, আদৌ কি তিনি নমুনা দিতে যাচ্ছেন না কোথায় যাচ্ছেন সেই দিকে সংক্রান্ত আপডেট আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। হাজিরা না দিলে রক্ষা কবচ প্রত্যাহার হতে পারে, আগে কিন্তু আদালতের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল। আমাদের সাথে রয়েছেন প্রতিনিধি সুশোভন। দেখো, একেবারে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেলেন খুব স্বাভাবিকভাবেই, কিন্তু একেবারে স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যেই কিন্তু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোলেন। এবং আজকে যেটা সূত্র আমরা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন একেবারে বিধাননগর আদালতে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু তুমি জানো যে মহামান্য কলকাতা হাইকোর্ট তারা কিন্তু নির্দেশ দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 12টার মধ্যে আজকে হাজির হতেই হবে একেবারে বিধাননগর আদালতে। তার কারণ যে কণ্ঠস্বরের নমুনা, সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার বলা হচ্ছে হাজির হওয়ার জন্য। প্রথম দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজির হননি। তিনি বর্তমানে কালীঘাট থেকে বেরিয়ে একেবারে বলা যায় যে তার গন্তব্য কোন দিকে এখন দেখব, কিন্তু আজকে যেটা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে যাওয়ার কথা। হাইকোর্ট কিন্তু এ কথাও বলেছেন যে তিনি যেহেতু রয়েছেন এর রক্ষা কবচের মধ্যেই, তাই স্বাভাবিকভাবেই কিন্তু সেই রক্ষা কবচ তার থাকছে। তারপরেও তিনি কেন যাচ্ছেন না, বিষয়টা কিন্তু হাইকোর্টও যথেষ্ট অবাক হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি ফলো করছো, অভিষেকের গাড়ি এই মুহূর্তে এগিয়ে আসছে বিধাননগর আদালতের দিকে। আমাদের প্রতিনিধি সুশোভন ফলো করছেন, সেই সংক্রান্ত আপডেট অবশ্যই দেবো, কিন্তু আদালতের প্রস্তুতিটাও এই মুহূর্তে দেখাতে হবে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। বিধাননগর আদালত চত্বরে স্বাভাবিকভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয়ই একটা অতিরিক্ত জোর ব্যবস্থা করা হয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি শেষবার আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী স্পষ্ট করেছিলেন যেন তাকে প্রপার সিকিউরিটি পুলিশ দেয়, যাতে কোনো রকম ওই ডিম ছোড়ার ঘটনা পুনরাবৃত্তি না হয়। বিধাননগর আদালত চত্বরের সামনে কি অবস্থা দেখতে পাচ্ছ সুপ্রিয়? দেখো, একদিকে যেমন আদালতের নির্দেশ রয়েছে আজ বেলা 12টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সশরীরে বিধাননগর আদালতে উপস্থিত হয়ে ভয়েস স্যাম্পেল অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। ঠিক তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু তার নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টাও বলা হয়েছিল। আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো একটু দেখানোর জন্যে এই মুহূর্তে বিধাননগর আদালত চত্বরের বাইরে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে শুরু করে র্যাফের বাহিনী তাদের প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ নিরাপত্তায় যাতে কোনো রকম কোনো খামতি না থাকে বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কিন্তু বিশেষভাবে পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি তোমাকে আরও একটা বিষয় বলবো, যেটা আমার সহকর্মী সুশোভনও বলছিল, যে ইতিপূর্বে কিন্তু দুবার তিনি কণ্ঠস্বরের নমুনা না দিয়ে হাজিরা এড়িয়েছেন এবং তার পরবর্তীতে কিন্তু তাকে কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়। এবং তারপরেই আমরা যেটা দেখলাম যে একেবারে আজকের দিনটি ধার্য করা হয় এবং বেলা 12টার মধ্যে তাকে সশরীরে হাজির হয়ে বা উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং সেই মতোই কিন্তু ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কালীঘাটের বাড়ি থেকে রওনা হয়েছেন। আমরা যেটা জানতে পারছি যে তিনি এই বিধাননগর আদালতের উদ্দেশ্যেই রওনা হয়েছেন, এখানে এসেই আর কিছু সময়ের মধ্যে পৌঁছবেন। ইতিমধ্যে আমরা যেটা দেখলাম সিআইডি তদন্তকারী আধিকারিক থেকে শুরু করে অন্যান্য যারা অফিসিয়ালরা রয়েছেন তারাও কিন্তু আদালত চত্বরে এসে পৌঁছে গেছেন। আমরা সরাসরি কিছুক্ষণের মধ্যে বিধাননগর আদালতে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে তিনি রওনা দিয়ে দিয়েছেন। আমরা আগে যদি দেখি তিনি দুবার হাজিরা এড়িয়ে গিয়েছেন, তখনই কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, আপনি যদি আবারও হাজিরা এড়ান, আপনি যদি আবারও নমুনা না দেন, তাহলে আপনার উপর যে রক্ষা কবচ দেওয়া হয়েছে সেই রক্ষা কবচটা তুলে নিতে বাধ্য হব। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দুটো আবেদন করেছিলেন। একটা হচ্ছে তার এই কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য কোনো মামলায় না ব্যবহার করা হয়, আরেকটা আবেদন কি করেছিলেন যে তাকে যাতে প্রপার নিরাপত্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সেই নিরাপত্তার ছবি তো আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। তুমি যে ছবিটা দেখাচ্ছিলে, যে অবস্থাটা ব্যাখ্যা করছিলে, একেবারেই দেখো, একদমই রাজীব সরকার, আমরা একটু যিনি মামলাকারী রয়েছেন, অভিযোগকারী যিনি রয়েছেন রাজীব সরকার, তিনি ইতিমধ্যেই আদালত চত্বরে এসে পৌঁছেছেন। রাজীববাবুর সঙ্গে সরাসরি করে কথা বলবো। রাজীববাবু, এই যে ডিজে মন্তব্যকে কেন্দ্র করে একটা উস্কানির পরিস্থিতি বা তার জেরে একটা অশান্তি তৈরি হতে পারে, এই মামলা আপনিই করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে দুবার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেননি। আজ অবশেষে তিনি আসছেন বলেই আমরা জানতে পারছি, আপনি নিজেও এসছেন, কি বলবেন? আজকে আমরা একটু আগে কোর্টের কাছে মেনশন করলাম যে অভিষেক ব্যানার্জি শুধু আসবেন, এসে এখানে ভয়েস স্যাম্পেল দিয়ে চলে যাবেন, সেটা হবে না। তাকে আজকে কোর্টে এসে হাজিরা দিতে হবে।
কারণ উনি এর আগে যতবার কোর্ট প্রসিডিংস হয়েছে উনি একবারও অ্যাটেন্ড করেননি। তো কোর্ট প্রসিডিংসেও কিন্তু ওনাকে হাজিরাটা দেওয়াটা ওনার বাধ্যতামূলক এবং এটা কর্তব্য, কারণ আমাদের আদালতে এটা নিয়ম যে কারোর নামে যদি অভিযোগ থাকে, কারণ আমাকেও এসে হাজিরা দিতে হয়েছে, আমি তো অভিযোগকারী, আমাকেও হাজিরা দিতে হয়েছে। উনি অভিযুক্ত, ওনাকেও এসে কোর্টে হাজিরা দিতে হবে। আপনার করা এই মামলার পরিপ্রেক্ষিতে গত 17ই জুন প্রথমবার সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি যে অভিযোগ করেছিলেন আপনার মূল বিষয়বস্তু কি ছিল, মানে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কোথায় কি আশঙ্কা মনে হয়েছিল? দেখুন, আমি রাজনীতির লোক নই, আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, সাধারণ মানুষের কথা আমি তুলে ধরেছি কোর্টের কাছে। আমার বক্তব্যটা হচ্ছে যে তৃণমূল যদি জিতে আসতো তাহলে যে লিস্টটা তৈরি হয়েছিল, যেটা ক্যামাক স্ট্রিটে এখনও পড়ে আছে, প্রায় 17,000-এর মতো মনে হয় নামের লিস্ট আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ এবং ওয়ার্ড ওয়াইজ একটা লিস্টিং করা আছে। সেই মানুষগুলো তো সাধারণ মানুষ, তারা যে কোনো পার্টিকে সমর্থন করতেই পারে। রাজীব সরকারের বক্তব্য শুনছিলাম, যিনি মামলা করেছেন এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, দুবার হাজিরা দেননি, অবশেষে আদালতের গুতো খেয়ে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কণ্ঠস্বরে নমুনা দিতে। রাজীব সরকার বলছেন তাকে আদালতে হাজিরাও দিতে হবে, কি বলবেন? মানুষটা বলতো যে 1 টাকা চুরি প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে চড়ে যাব, সেই লোকটার গলার স্বর দিতে এত আপত্তি কোথায়? সেই লোকটার গলার স্বর দিতে আদালতকে কেন তার গলা টিপতে হয়? আসলে এই সমস্ত রাজনৈতিক মানুষ তার ফুটো হয়ে গেছে, এখন বেলুন টুকসে গেছে, এখন আর বুঝতে পারছে যে এই গলার স্বরটা ওই চাকরি চুরির ক্ষেত্রে এরপরে আবার কাজে লাগানো হবে। সেই কারণেই একমাত্র তিনি এই কাজটা করতে আপত্তি করেছিলেন। এবার যখন বুঝেছেন আর উপায় নেই, আমার ধারণা উনি বাড়িতে ব্যাগ ট্যাগ গুছিয়েই রেখেছেন, কারণ অল্প কয়েকদিনের মধ্যেই ওনাকে জেলে যেতেই হবে। পিসির আঁচলের তলায় সে যান বাঁচতে পারবেন না, এটা এখন পরিষ্কার। তাই বাধ্য হয়ে গেছে, বুঝেছিল আজকে না গেলে ট্রেনে নিয়ে যাবে, গলা টিপে নিয়ে যাবে, তাই বাধ্য হয়ে গেছে। কি বল? বেশ, অনেক ধন্যবাদ। আমাদের অপর প্রতিনিধি সুশোভনের সঙ্গে একটু কথা বলতে হবে, কারণ সুশোভনই প্রথম আপনাদের সামনে তুলে ধরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটের যে বাড়ি রয়েছে সেই কালীঘাটে বাড়ি থেকে বেরোলেন, কারণ তিনি বিধাননগর আদালতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। 12টার সময় তার ডেডলাইন শেষ হচ্ছে, কারণ 12টার মধ্যে তাকে হাজির হতে হবে আদালতে এবং তার কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটি কোন জায়গায় রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি সুশোভন। সুশোভন, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বর্তমানে ডিএল খান রোডের ওপর রয়েছে, তুমি দেখতে পাচ্ছ সেই গাড়ির ছবি। খুব স্বাভাবিকভাবেই তুমি জানো যে বিধাননগর আদালত যেতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে যদি ধরা হয়, কালীঘাট থেকে ডিএল খান রোড উড়ালপুল, তারপর আবার বাইপাসে নেবে একেবারে ভিআইপি চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে বা বাইপাস দিয়ে বিল্ডিং মোড় দিয়ে ঢোকা যায়। খুব স্বাভাবিকভাবেই কিন্তু বর্তমানে রয়েছে তার গাড়ি ডিএল খান রোডের ওপর। অর্থাৎ যদি এই গাড়ি রাইট টার্ন নেয় তাহলে মা উড়ালপুলের দিকে যাচ্ছে, লেফট টার্ন নিলে তাহলে কিন্তু আলিপুরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে এবং আমরা যেটা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন আজকে বিধাননগর আদালতে। খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, সেই প্রস্তুতিও ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দিষ্ট যে সময় তাকে বেলা 12টার আগে যেতে বলা হয়েছে, তিনি তার অনেকটা সময় আগেই বেরিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দেখো তার গাড়ি আবার রাইট টার্ন নিল। অর্থাৎ স্বাভাবিকভাবে তার গাড়ি মা উড়ালপুল ধরবে এমনটাই আশা করা যায়, তার কারণ ডিএল খান রোড থেকে আবার রাইট টার্ন নিয়ে একেবারে মা উড়ালপুর কাছেই, এবং সেই জায়গাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন। আমার সহকর্মী সুপ্রিয় যে কথা বলছিল একেবারেই তাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু শর্ত বা বেশ কিছু কথা বলেছিলেন নিরাপত্তা সংক্রান্ত, সেগুলো বারবার দেখার জন্য বলা হয়েছিল। অন্যদিকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমি জানো যে এই হলো 3 নম্বর বার বা তৃতীয় বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে ডাকা হয়েছে, যেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন যাচ্ছেন না, তার কারণ তার রক্ষা কবচ রয়েছে এবং এই জায়গা দিয়ে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন এমনটাই কিন্তু আমরা সূত্রভাবে জানতে পারছিলাম। যা এখন ডিএল খান রোডে তার গাড়ি রয়েছে, যদিও দেখো অনেকটা যানজট রয়েছে, সেই জন্য তার গাড়ি কিছু মাঝে মধ্যেই থমকে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এমনটাই আশা করা যায়, যদিও তিনি মা উড়ালপুল এখনো ধরতে পারেননি, ডিএল খান রোডেই রয়েছেন।
একদম, আপাতত তুমি সঙ্গে থাকো। আমরা দেখতে পাচ্ছি ডিএল খান রোড ধরে, এরপরে তিনি মা উড়ালপুল ধরে বিধাননগর আদালতের দিকে আসার কথা তার, সেদিকে আমরা নজর রাখছি। তিনি আদালতে আসছেন না কোথায় যাচ্ছেন সেদিকে, সেই আপডেট আপনাদেরকে দেবো। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া আমরা চেয়েছিলাম আজকে, তিনি কি বলছেন একবার শোনা যাক। কি দেবেন না দেবেন দিতে বাধ্য হবেন উনি, সেটা নিয়ে কোনো চর্চার বিষয় নেই। দেননি কেন একদিন হাজিরা, আর দিতে বাধ্য হবেন। যতক্ষণ না চালে বিশ্বাস নেই, যান, কমপক্ষে আদালতের প্রতি সম্মান সেটুকু তো রাখুন। আচ্ছা, কণ্ঠস্বরের নমুনা কেন প্রয়োজন হয় এবং কিভাবে এই নমুনার সংগ্রহ করা হয় সেই নিয়েও আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম। শুনুন তার বক্তব্য। ভয়েস স্যাম্পল নেওয়ার জন্যে আমরা যে ধরনের রেকর্ডিং ডিভাইস ইউজ করি সেটা ইউজ হয় অ্যাকচুয়ালি ভয়েস স্পেকট্রোগ্রাম মেশিনে। জেনারেলি এটা গ্রাফিক্যাল, দিস ইজ এ গ্রাফিক্যাল ম্যাচিং বিকজ অবভিয়াসলি দেয়ার মাস্ট বি এ কোশ্চেন স্যাম্পল। মানে আমি কারো ভয়েস আগে রেকর্ডিং করে রেখেছি, সেইটাকে আমি ম্যাচিং করাতে হবে যে তার ভয়েস, সেটা প্রুফ করার জন্য। এখানে একটা সমস্যা আছে, যে কোনো একটি রোগ দীর্ঘকাল ধরে কেউ অসুস্থ, তাকে স্টেরয়েড চলছে, তার মেডিসিন চলছে, তার ভয়েসটা অনেক সময় বসে যায়, তার ভয়েসটা অনেক ক্ষীণ হয়ে যায়, সেক্ষেত্রে ওই প্রপার ম্যাচিং নাও হতে পারে। তারপরে হচ্ছে অনেকে ইচ্ছে করে গলার ভয়েসটা আমি ইচ্ছে করে আমার একটু ভারী করে, একটু লো করে, তখন হয় কি এটা তো ফ্রিকোয়েন্সি ম্যাচিং। যেরকম আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, এক্স্যাক্টলি গ্রাফ ম্যাচ করানো হয় যে এটা এর ভয়েস। তো সেখানে এই ভয়েস স্যাম্পলিংটা কিন্তু কোনো করোবোরেটিভ পিস অফ এভিডেন্স হিসেবে ইউজ করা যায়, নট অ্যাজ এ ডাইরেক্ট পিস অফ এভিডেন্স।